হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরের টাইমটা থেকে শুরু করে নটরডেম কলেজে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত টোটাল জার্নিটা নিয়ে। আর আই ফিল দ্য নিড টু রেকর্ড দিস ভিডিও, কারণ আমার মনে হচ্ছিল যে টোটাল জিনিসগুলো আমার মেমোরিতে একটু একটু ফেড হওয়া শুরু করেছে। সো আমি খুব আনস্ক্রিপ্টেডভাবে তাড়াতাড়ি বসে এটা রেকর্ড করে ফেলছি। হয়তো সামনে কি আরও ফর্মালি একটা করা যেতে পারে, আই ডোন্ট নো কিছু করবো কিনা। সো আজকের কথাগুলো খুবই অগোছালো হবে অবভিয়াসলি, বাট ওই যে কোর ডিটেলসগুলো প্রিজার্ভ করার জন্য এভাবে তাড়াহুড়ো করে রেকর্ড করা। সো আমার এসএসসি পরীক্ষা যেদিন শেষ হয়, আই রিমেম্বার তার জাস্ট পরের দিন আমি ঢাকার বাইরে গিয়েছিলাম। আই ডোন্ট নো ওয়াই, আমার একটু মন খারাপ ছিল তখন, সো আমি মন ভালো করার জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম। অ্যান্ড উইদিন আ ডে আমি আবার ব্যাক করি। আমি আর কি খুলনায় গিয়েছিলাম, খুলনা থেকে আবার ব্যাক করি উইদিন জাস্ট আ ডে। এবং এরপর থেকে আই রিমেম্বার যখন আমি ঢাকায় ব্যাক করলাম, অর্থাৎ বাই দ্যাট টাইম আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার জাস্ট 2 দিন হয়েছে, তখন থেকে আমি টুকটাক একটু আবার জিনিসপত্রগুলো রিভাইজ করা শুরু করি, যেই জিনিসগুলো নটরডেম কলেজ আর সেন্ট জোসেফ কলেজে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমার মনে আছে আমি একটা কোর্সে এনরোল ছিলাম, কারণ আই ফেল্ট যে একটা রুটিন দরকার আসলে। কারণ এসএসসি পর্যন্ত প্রেশার নিয়ে পড়াশোনা করা হয়েছে, একটা টার্গেট ছিল যে আচ্ছা এই দিন আমার পরীক্ষা আছে, আমাকে এই পর্যন্ত পড়তে হবে। আর এসএসসির রেজাল্টের পরের টাইমটা এটা আনসার্টেন এই কারণে ছিল যে তখন আমরা জানতাম না যে ঠিক কতদিন পরে রেজাল্ট হবে, রেজাল্ট কেমন হবে, এনডিসি সার্কুলার কেমন হবে বা এনিথিং লাইক দ্যাট। সো আমি জাস্ট আমার পিসের জিনিসপত্র করে রিভাইজ করছিলাম। রিভাইজ করার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কী কী বা যারা এখন প্রিপারেশন নিতে চায় তারা কী করতে পারে, এগুলো নিয়ে অন্য একদিন কথা বলা যাবে। আজকে জাস্ট এটা পিওরলি আমার এক্সপিরিয়েন্স। সো আমি যে জিনিসগুলো পারতাম ওই জিনিসগুলোই একটু ভালো করে 2 দিন পর পর একবার দেখা বা এক সপ্তাহে একবার রিক্যাপ করা, এরকম স্পেস রিপিটেশনে যাচ্ছিলাম। আর যে জিনিসগুলো পারতাম না, স্পেশালি আমি বায়োলজি পারতাম না, তখন আমি রিয়েলাইজ যে আচ্ছা এবার আসলে আর পালানোর কোনো অপশান নাই, বাট এবার একটু শিখতে হবে। বিকজ এসএসসিতেও আমার বায়োলজি এক্সামে পুরোপুরি ট্রাস্ট ছিল আমার ফ্রেন্ডদের উপর। ওরা এমসিকিউ পারবে, ওরা সিকিউ পারবে, সো আমি ওদের থেকে দেখে লিখে দিব, এরকম একটা মেন্টালিটি। বাট এনিওয়েজ আমার এসএসসি বায়োলজি অনেক ভালো হয়েছিল। সো আমি যখন পড়াশোনাগুলো শুরু করি তখন যে কোর্সে আমি এনরোল ছিলাম সেই কোর্সের সাথে সাথে আগানোর একটা ভালো অভ্যাস তৈরি হয়েছিল। এবং তাদের রুটিনটা, মানে যেটা ভালো সেটা ভালো বলা উচিত, যে তাদের রুটিনটা এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড ছিল যে আজকে এই টপিকটা এতটুকু পড়া দরকার। তারা যেভাবে সাজায় ওটা ফলো করে যদি কেউ আগায়, ওটা ফলো করে যদি কেউ প্রিপারেশন নেয়, তাদের কোর্সে এনরোলড না থেকেও বাসায় বসে, আমার মনে হয় সে অনেক ভালো কিছু করতেই পারবে, কারণ এটা খুব ওয়েল ডিস্ট্রিবিউটেড। অ্যাট দ্য সেম টাইম ওই ক্লাসেসগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হতো না, সো আমি অনেক সময় ক্লাসেস অ্যাটেন্ডও করতাম না। বাট যেই এক্সামটা হতো ডেইলি এক্সাম, দ্যাট ওয়াজ ভেরি মাচ ইফেক্টিভ। ডেইলি এক্সামগুলো আমাকে শিখিয়েছিল কীভাবে খুবই অল্প টাইমে অনেক কিছু সলভ করতে হয়, স্পেশালি ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে, এবং খুবই অল্প জায়গায় কী করে করতে হয়। কারণ এসএসসিতে আমরা সৌন্দর্যের উপর একটা ফোকাস দিয়েছি যে আমার ম্যাথটা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, আমার ফিজিক্সের ফিগারটা খুব সুন্দর হতে হবে। বাট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা কোনো কম্পিটিটিভ এক্সামে আমার মনে হয় না এত সৌন্দর্যের উপর কেউ ফোকাস দিতে পারে। আমি তো আমার এখন এনডিসি কুইজে এটা দিতে পারি না, মানে সামহাউ পেন্সিল দিয়ে ফিগারটা এঁকে জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হলো। তারপর 5 লাইনে ক্যালকুলেশন কীভাবে 1 লাইনে করতে হয় এই জিনিসটাও ওই টাইম প্রেশারই আমাদের শিখিয়ে দেয়। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের মধ্যে আমি যদি এস জানি, ইউ জানি, টি জানি, এ বের করতে বলে, আমরা এসএসসিতে লিটারালি মানে প্রত্যেকটা লাইন সলভ করে করে এর একটা ইকুয়েশন নিয়ে আসতাম, একে বাম সাইডে রাখতাম, দেন সলভ করতাম। বাট কম্পিটিটিভ এক্সামে এই লাইনটা লেখার পর ডিরেক্টলি ক্যালকুলেটর অ্যান্ড ডিরেক্টলি এর ভ্যালু দরকার। এই অভ্যাসগুলো আমার বিল্ড আপ করেছিল। সো এসএসসির রেজাল্ট যেদিন দেয় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করবো এই টাইমটা, কারণ এর মধ্যে খুব একটা সিগনিফিকেন্ট কিছু হয় না যেটা নিয়ে আলাদা করে কথা বলা যেতে পারে। তবে এসএসসির রেজাল্ট যেদিন দেয় সেই দিন আমি দেখি যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আমার মার্কস আনএক্সপেক্টেডলি কম আসে। লাইক আমার সামনের জন আমার থেকে 20 মার্ক বেশি পেয়েছিল, আমার পিছের জন আমার থেকে 22 মার্ক বেশি পেয়েছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি, এবং আমারটা সামহাও A+। আমি রিয়েলাইজ করেছি এখানে আসলে ঢাকা বোর্ডের একটা মিস্টেক আছে, তারা প্রবলি 20 মার্ক কাউন্ট করে নাই বা কিছু একটা করেছে তারা মেস আপ। সো আই ওয়েন্ট ফর আ বোর্ড চ্যালেঞ্জ হুইচ ডিডন্ট ওয়ার্ক লেটার, বাট যেহেতু এটা A+কে অ্যাফেক্ট করা নেই, GPA 5কে অ্যাফেক্ট করা নেই, শুধু একটু মার্কস কমেছিল অবভিয়াসলি, আমি এটা নিয়ে এতটা কনসার্ন ছিলাম না। বাই দ্যাট টাইম পরীক্ষাগুলো, যে ডেইলি এক্সামগুলোর কথা বলছিলাম, ডেইলি এক্সামগুলোতে আমার মোটামুটি সবগুলোই ভালো দিকেই হচ্ছিল। একটা জায়গায় আমি রিয়েলাইজ করেছিলাম যে আমি ইংলিশে কোনোভাবেই মার্কস স্কোর করতে পারছি না, অ্যান্ড আই ওয়াজন্ট কনসার্ন অ্যাবাউট দ্যাট, বিকজ আই ওয়াজ লাইক ইংলিশ জিনিসটা তো, এনডিসি কীভাবে ইংলিশ কোয়েশ্চেন করবে এখনও আমরা জানি না। মানে আমি এনডিসিতে পড়ি, বাট ইংলিশ পরীক্ষা আগের রাতে আমার পড়ার মোটিভেশন থাকে না, বিকজ আই নো যে কালকে কী আসবে, নো ওয়ান নোজ।
নো ওয়ান, পড়ে লাভ নাই আর কি, সো কেন পড়বো। ওই সেম জিনিসটা আমার ওই কোচিংয়ের ক্ষেত্রেও ঘটেছিল, কোর্সের ক্ষেত্রে। বাট এই জিনিসটা আমার মনে হয় এখন আমাদের রিয়েলাইজ করা উচিত যে যখন আমি বাহিরে কোথাও প্রিপারেশন নিচ্ছি বা বাসায় বসে প্রেপ নিচ্ছি, আমি কোনো একটা মডেল কোয়েশ্চেন সলভ করছি, আমার যদি একটু খারাপ হয়ও দ্যাট ডাজন্ট মিন এনিথিং। কারণ মডেল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, এবং আমার জন্য যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়াল ডেতে শো আপ করবে অ্যাডমিশনে বা কম্পিটিটিভ যে কোনো এক্সামে, মনে হয় না ওটা সেম হবে। এই ঘটনার পরে ওই যে এসএসসি রেজাল্টের এই মেস আপটার পরে আরও কিছুদিন যাই, এবং তখন তার কিছুদিনের মধ্যে আমার মনে আছে এডিসি সার্কুলার দিয়েছিল। এনডিসি এবং সেন্ট জোসেফ প্রবাবলি একই দিটা সার্কুলার দিয়েছিল। সো সার্কুলারটা যখন আসে তখন সার্কুলারের পরে কত 10-11 দিনের মতো সময় পেয়েছিলাম। তখন আমার মধ্যে একটা ফাইনাল বুস্ট আসে যে এইবার পড়তে হবে, এবার একবারে লাস্ট ফাইনাল রানটা দিতে হবে, বিকজ এই পুরো 2.5 বছর এসএসসির লাইফটার একটা ভালো এন্ডিংয়ের জন্য 10টা দিন ম্যাটার করবে খুব বেশি। সো আমি এসএসসির ইভেন দুই তিন দিন আগেও হ্যাঁ, এসএসসির কয়েকদিন আগেও আমি ফেস্ট করেছি, আমি এসএসসির পরে অনেক ঘুরে বেড়াচ্ছি, ফেস্ট করেছি অ্যান্ড আদার স্টাফস এক্সট্রা কারিকুলার্স করেছি। বাট লাস্ট 10 দিন আই রিমেম্বার আই লকড আপ মাইসেলফ ইন দ্যাট ওয়ান টেবল ইন মাই রুম। ওই রেগুলার খাওয়া, ঘুম, নামাজ এগুলো বাদ দিয়ে আমার লাইফে অন্য এমন কোনো ডিস্ট্রাকশন ছিল না, অন ইফে সোশ্যাল মিডিয়া, যে জিনিসটা আমাকে 10টা দিন ডিস্টার্ব করবে। আমি ফোনে খুবই অ্যাক্টিভ থেকেছি, হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছি, কিন্তু আমি ডিস্ট্রাক্টেড ছিলাম না। সো আই ওয়াজ ট্রাইং টু ফোকাস ইন মাই স্টাডিজ, ফোকাস অন মাই স্টাডিজ। আচ্ছা, এরপরে যখন আমার 10 দিন সার্কুলারের পরে চলে আসে, কারণ সার্কুলারটা আমি যদি ঠিকমতো মনে রাখতে পারি তাহলে সন্ধ্যায় দিয়েছিল, কোনো একদিন সন্ধ্যায়। তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খুব একটা কিছুই পড়া হয় নাই, বিকজ খুব অগোছালো লাগছিল। আমি জাস্ট পরের 10 দিনের প্ল্যান বসে বসে সাজাচ্ছিলাম যে এই করবো। দেন আমার মনে আছে 2.5 বছরে আমি এসএসসি সিলেবাসটা অনেকবার শেষ করেছি রিভাইজ দিয়ে দিয়ে, কিন্তু 2.5 বছরে পুরো সিলেবাসটা আমি সেই 10 দিনে আরেকবার রিক্যাপ করার জন্য নিজেকে চ্যালেঞ্জ করি, যেটা লাইন বাই লাইন করতে হবে। অ্যান্ড ইট ওয়াজ আ ওয়াইল্ড থিং টু ডু। এখন রিয়েলাইজ করছি যে হয়তো এত না করলেও হতো, বাট করেছিলাম। দেন বাংলা বাংলা যেহেতু আমাদের সিলেবাসটা ছিল, সো বাংলা প্রত্যেকটা গল্প কবিতা লাইন বাই লাইন রিডিং পড়া, নট অনলি গল্প কবিতা, শব্দার্থ, দেন পাঠ পরিচিতি, আদার স্টাফস, এগুলো লাইন বাই লাইন রিডিং পড়েছিলাম। সো পুরো বাংলা বইটা একবার শেষ করেছিলাম। এটার জন্য প্রবলেম আমি 2 দিন রেখেছিলাম। ইংলিশ ফর টুডে বইটা আমি একবার রিডিং পড়ে গিয়েছিলাম, বাট খুব একটা কাজে লাগে নাই। এটার জন্য আমি প্রবলেম 1 দিন রেখেছিলাম। আর ইনসেইনলি ম্যাথ, ফিজিক্সের মতো সাবজেক্ট যেগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে মানুষ, আমি ফিজিক্স বইটাও লাইন বাই লাইন রিডিং পড়েছিলাম, ম্যাথ বইটাও লাইন বাই লাইন রিডিং পড়েছিলাম, যেন একটা কিছু ইম্পর্টেন্ট সূক্ষ্ম ডিটেলস মিস না যায়। উইথ দ্যাট ইন মাইন্ড আমার মনে আছে যে আমাদের নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টটা খুব সম্ভবত হয়েছিল 8 আগস্ট 2025 সালে। নটরডেমে না, সেন্ট জোসেফের অ্যাডমিশন টেস্টটা হয়েছিল 8 আগস্ট 2025 সালে, আর নটরডেমেরটা হয়েছিল 9 আগস্ট 2025 সালে। 8 আগস্ট ওয়াজ ফ্রাইডে অ্যান্ড 9th ওয়াজ স্যাটারডে। এটা সোয়াইপ করার কারণ হচ্ছে আমরা ইংলিশ ভার্সনে, সো ইংলিশ ভার্সনেরটা পরের দিন হয়েছিল এনডিসিতে, এবং সেন্ট জোসেফে আগের দিন হয়েছিল 7 তারিখ রাতে। আই রিমেম্বার আমার 7 তারিখ রাতে বেসিক্যালি কিছুই পড়া হচ্ছিল না খুব, আর আমি খুব সিলেক্টিভলি কিছু ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, ফিজিক্সে কয়েকটা জিনিস, ওই যে কিছু মুখস্থ টাইপের জিনিস থাকে না, যেমন নিউক্লিয়ার রিয়াকশনের পার্টটা, এই জিনিসগুলো, কেমিস্ট্রি জিনিসগুলো দেখেছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমার মনে হচ্ছে কেমিস্ট্রিতে একবারে কোনো একটা চিপাই, বইয়ের কোনো একটা চিপাই কী যেন একটা ছিল, অ্যাস্ট্রিনজেন্ট জুস অফ রাবার ট্রিজ অ্যান্ড এরকম কিছু একটা ইয়ে। সো ওটা জেনারেলি কোথাও আসতো না, বাট আমার মনে হচ্ছে এনডিসি যেহেতু লাইন বাই লাইন কোয়েশ্চেন করে, তারা এটা করতে পারে। অ্যান্ড আমি পেন্সিল দিয়ে আমার দেওয়ালে লিখে রেখেছি, আমার রুমের দেওয়ালে, কারণ যতবার ঢুকবো বের হবো আমার যেন ওঠার চোখ পড়ে অ্যান্ড মাথায় থাকে যে রাবার ট্রি থেকে একটা অ্যাস্ট্রিনজেন্ট জুস পাওয়া যায়, যেটা একটা অর্গানিক কম্পাউন্ড প্রবাবলি। আমার মনে নেই, এসএসসি কেমিস্ট্রি আমার এখন আর মনে নেই। সো এরপরে ফাস্ট ফরওয়ার্ড টু 7th August 2025, দ্য ফাইনাল ডে বিফোর মাই টেস্ট। আমার মনে আছে যে আমি সব কিছু ইনক্লুডিং আমার অ্যাডমিট কার্ড, আমার তারপর যা যে ডকুমেন্টস লাইক এসএসসি রেজাল্টস অ্যান্ড সামথিং লাইক দ্যাট, এই জিনিসগুলো প্যাক করে ফেলেছিলাম। প্যাক করে একটা ওই যে ফাইল থাকে না, যে আমি পরীক্ষার হল নিয়েছি এরকম একটা ফাইল সাজিয়ে রেখেছিলাম। ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো আমি লিটারালি 3টা ক্যালকুলেটর নিয়েছিলাম, দুটা দিয়ে একসাথে আমি যে কোনো এক্সামে ম্যাথ ফিজিক্স স্পেশালি 2টো ক্যালকুলেটর সাইমালটেনিয়াসলি ইউজ করি, আর আরেকটা রাখি ব্যাকআপ। সো আমি ওই কাজটাই করেছিলাম, 3টা ক্যালকুলেটর নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড লাগে নাই, একটার বেশি লাগে নাই, বিকজ অত টাইমই ছিল না। আর দ্যাট ইজ হাউ দ্য
মোস্ট অ্যাংশিয়াস নাইট অফ 7th অগস্ট এন্ডেড। খুব একটা কিছু পড়া হয় নাই, জাস্ট নিজেকে কাম ডাউন করা অ্যান্ড থিংস লাইক দ্যাট, আরেকবার রিক্যাপ করা। এবং এই জিনিসটা গ্র্যাভিটি ক্রিয়েট করে, বিকজ 2.5 বছরের একটা জার্নি যখন একটা দিনের কিছুর উপর কনক্লুডেড হয়, তখন আমার মনে হয় যে আচ্ছা ওই দিনটা অনেক বেশি ফোকাস করতে হবে। আর এই অনেক বেশি ফোকাস করার ঠেলাই মাঝে মাঝে হয় যে ওভার ফোকাস করতে গিয়ে মানে হয় না, মানুষ অ্যাংজিয়াস থাকলে পারফর্ম করতে পারে না। সো এই জিনিসগুলো কাজ করে, যেটা আমি মানুষকে স্টেজের ক্ষেত্রে বলি যে স্টেজে উঠে যদি কেউ প্যানিক করে, তার ভালো স্পিচ দেওয়ার প্রবাবিলিটি টেন্ডস টু 0 অলমোস্ট। এখন একটা জিনিস মাঝখানে মিস করে গিয়েছি যে আমি কি করে আমাদের ইয়েটা সেন্ট জোসেফ এবং নটরডেম কলেজের ফর্ম ফিল আপ প্রসিডিউরটা, ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা ওয়েবসাইট তারা দিয়েছিল। সো ওয়েবসাইটে আমি প্রথম দিন ইয়ে করিনি, বিকজ আই থট অনেক বেশি জ্যাম ট্যাম হতে পারে। পরের দিন যেদিন সার্কুলার করে, মানে সরি যেদিন থেকে তারা অ্যাডমিশন ওপেন করে, তার পরের দিন আমি নটরডেমেটা দুপুরের দিকে করেছিলাম এবং সেন্ট জোসেফটা তারপরের দিন প্রবাবলি রাতের দিকে করেছিলাম। একটু পার্সোনাল রিজনস ছিল, সো সেন্ট জোসেফটা পরে করেছিলাম। মানে ওখানে এমন একটা ডিটেলস চেয়েছিল যেটা আমি জানতাম না, সো ওটা জানার জন্য আমাকে 1-2 দিন দেরি করতে হয়েছে। এভাবে 7 তারিখ শেষ, এই পুরো প্রিপারেশন জার্নির একটা সামারি গন। এবার আসছে দ্যাট মোস্ট ইম্পর্ট্যান্ট ডে, 8 অগস্ট 2025 অ্যান্ড 9 অগস্ট 2025, 8 তারিখে। 8 তারিখ সকালবেলা আমাদের পরীক্ষাটা খুব সম্ভবত ছিল 8টায় অথবা 9টায়, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। সো আমি নাইট আউল ছিলাম বাই দ্যাট টাইম, এখনও আছি। মানে আমি ছুটির দিনের আগের দিনগুলোতে এখনও রাতে অনেকক্ষণ জেগে থাকি, আমার রাতে প্রোডাক্টিভিটি বেশি থাকে। বাট সেই দিন সকালে উঠতে আমার অনেক কষ্ট হচ্ছিল, আই রিমেম্বার। অ্যান্ড আমি সাজেস্ট করব সবাইকে, যদি পরের দিন পরীক্ষা থাকে, কমপ্লিট একটা ঘুম না দিয়ে এটা উঠা ঠিক না। যদি মেটাবলিজম ওরকম হয় ইটস ফাইন, বাট আদারওয়াইজ এটা ঠিক না। আমার সকালবেলা উঠে খুবই খুবই লাইক ক্লামসি লাগছিল অ্যান্ড মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন টেস্ট করে দিব, আগে একটু ঘুমাইনি। সো কিছু করার ছিল না, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বেসিক্যালি আম্মু প্রবাবলি কিছু নাস্তা নিয়ে আসলো, আমার জাস্ট খেয়াল নাই। তবে খেয়াল আছে আমি চা খেয়েছিলাম অ্যান্ড দেন আম্মু আমার সাথে গিয়েছিলেন। আমি আর আম্মু বের হলাম, সেই দিন আবার অনেক বৃষ্টি হচ্ছিল। সো বাসা থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত যেতে যেতে আমার মনে আছে আমি একটু হলেও ভিজেছিলাম, আম্মুও ভিজেছিলেন। ছাতা ছিল সাথে, বাট একটু তো হয়। এখন গাড়িতে উঠে আমরা যখন সেই জোসেফের কাছাকাছি আসাদ গেটটা ক্রস করি, আসাদ গেট ক্রস করার পরে উই রিয়েলাইজ যে এর বেশি আসলে যাওয়া পসিবল না, বিকজ দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড ক্রাউড। আসাদ গেট থেকে মোটামুটি গাড়িগুলো খুব স্লো ডাউন করে ফেলে। সো আমরা তখন ওই বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সেন্ট জোসেফ পর্যন্ত যাই। সেন্ট জোসেফ পর্যন্ত যাওয়ার পরে গেট থেকে তারা গার্জেনদের অ্যালাউ করছিল না, তারা জাস্ট স্টুডেন্ট যাচ্ছিল। সো আমি ঢুকে যাই অ্যান্ড আম্মুর সাথে একবার ফাইনালি ইয়ে করেছে, আচ্ছা আম্মু তাহলে আমি গেলাম, বাকিটা আল্লাহর উপর। ভিতরে ঢুকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাট সেন্ট জোসেফের বাস্কেটবল গ্রাউন্ডটা দ্যাট আইকনিক প্লেস, শেডের নিচে আমাদের দাঁড়ানো ইয়ে দেওয়া হয়। সেখানে সামনে একটা পোস্টার, মানে হয় না কী বলে, মাথায় ওয়ার্ড কাজ করছে না, আচ্ছা হোয়াট এভার, লাইক সামনে কিছু কাগজপত্র টাঙানো ছিল যেখানে এত রোল থেকে এত রোল আমাদের অ্যাডমিশন সিরিয়াল যেটা ওটা লেখা ছিল এবং ওই অনুযায়ী তারা সিকোয়েন্স ফিল আপ করছিল। সো আমরা ওখানে দাঁড়াই, আমিও একটা সিরিয়ালে গিয়ে দাঁড়াই। আশেপাশে অনেক পরিচিত মানুষ দেখছিলাম, সো তাদের সাথে কথা হচ্ছিল, একটু অ্যাংজাইটিটা কমে এইভাবে। এর মধ্যে ওই বৃষ্টির মধ্যেই আই রিমেম্বার ব্রাদার লিও আসেন, ব্রাদার লিও সিএসসি, দ্য প্রিন্সিপাল অফ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। অ্যান্ড তাদের যে ক্যান্টিনটা, সেই ক্যান্টিনের সিঁড়ির ওখানে দাঁড়িয়ে তিনি মাইকে আমাদের অ্যাড্রেস করেন, কিছু কথাবার্তা বলেন ফর্মালি, যেটা প্রিন্সিপালের বলার কথা। অ্যান্ড দেন আমরা কোথায় যাব সেটাও ওই কাগজগুলোতে লেখা ছিল। সো ওই অনুযায়ী আমাদেরকে ব্রাদাররা হেল্প করেন, স্যাররা হেল্প করেন ওই রুমগুলোতে চলে যেতে। আমারটা খুব সম্ভবত আর্থে হয়েছিল আমার পরীক্ষাটা, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, বাট আর্থ হতে পারে। সো আমি গিয়ে যখন বসি সেখানে দেখি সেন্ট জোসেফ কলেজের একজন টিচার আছেন এবং একজন ব্রাদার আছেন, যারা এই দুটো কন্ডাক্ট করছেন। সো আমি আমার সিট অনুযায়ী, সিট প্ল্যান একটা দেওয়া ছিল, ওই অনুযায়ী সিট খুঁজে বসে পড়ি। এরপরে আমাদের হাতে যে ফাইল অ্যান্ড ব্যাগগুলো ছিল, ওটা সেন্ট জোসেফের যে চেয়ারটা আছে, চেয়ারের নিচে একটা জায়গা থাকে রাখার, ওইখানে রেখে দিই। পেন অ্যান্ড ক্যালকুলেটর এই দুটো ছাড়া যে কোনো কিছু রাখতে তারা নিষেধ করেছিল। ও বাই দ্যাট টাইম আমরা কিন্তু জানতাম না, কেউই জানতাম না যে আসলে কী ধরনের কোয়েশ্চেন পেতে যাচ্ছি, মার্কস ডিস্ট্রিবিউশন কী হবে, বা শুধু টাইমটা জানতাম কতক্ষণে পরীক্ষা হবে। কোয়েশ্চেন যখন দেওয়া হয়, আই রিমেম্বার কোয়েশ্চেন পাওয়ার পরে দ্য ফার্স্ট থিং আই ডিড ওয়াজ জাস্ট গো থ্রু দ্য এন্টায়ার কোয়েশ্চেন টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কস ডিস্ট্রিবিউশন, যে আমাকে কী করতে হবে, কতক্ষণে করতে হবে। আমার কোয়েশ্চেনে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, কিছু শর্ট কোয়েশ্চেন ছিল, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি
বায়োলজি, বাংলা, ইংলিশ সব মিক্স করে শর্ট কোয়েশ্চেন্স ছিল। অ্যান্ড তার অপর পাশে একটা প্যাসেজ ছিল, প্যাসেজ না সরি, ফ্রি হ্যান্ড রাইটিং ছিল। বেসিক্যালি একটা সিচুয়েশন দেওয়া, সিচুয়েশন রাইটিং যেটাকে বলে সেটা। সো আমি তখন টার্গেট করি আচ্ছা তাহলে আমি একটা ফার্স্ট রান দিব, ফার্স্ট রানটা হবে আমার যা যা পারি শুরু থেকে শর্ট কোয়েশ্চেন, যেহেতু এগুলো ইজি ইজি মার্কস, এই জিনিসগুলো ক্যাপচার করে ফেলে দেন আমি রাইটিং পার্টে যাবো, রাইটিংটা শেষ করবো, রাইটিংটা শেষ করে আবার ব্যাক করবো এখানে আসতে। আমার মনে আছে রাইটিংয়ে মার্কস ডিস্ট্রিবিউশন অড নাম্বার ছিল কোনো একটা, সো আই ওয়াজ ভেরি কনফিউজ যে তারা মার্কসটাকে ডিস্ট্রিবিউট করবে কীভাবে। বাট ওকে, আই ওয়াজ লাইক রাইটিং ভালো হলে হতেই পারে ফুল মার্কস দিয়ে দিল, হতেই পারে। দ্যাটস ওয়াই আমি শুরু করি একবার ফার্স্টে। সো আমার খুব একটা খেয়াল নেই যে কোয়েশ্চেন্সগুলো কী কী ছিল, বাট মনে আছে বাংলার কোয়েশ্চেন আমি পাচ্ছিলাম না, আমার খুব ইয়ে লাগছিল যে সুকান্ত ভট্টাচার্য রিলেটেড কিছু একটা আসছিল, রানার কবিতা ডিরেক্টলি লাইন থেকে কোয়েশ্চেন যে কী জানো রানারের হাতে কি ও সামথিং, মানে আমার মনে আছে আমি বইয়ে পড়েছি বাট আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা মনে ছিল না। সো দ্যাট ওয়াজ কাইন্ডা ডিপ্রেসিং যে আমি পারছি না, প্রথম কোয়েশ্চেনে আমি পারছি না। বাট এইভাবে প্রথমটা স্কিপ, প্রথমটা আমি পারিও নাই লাস্ট পর্যন্ত। এরপরে সলভ করতে 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 স্পেশালি ম্যাথসগুলো ওয়ার রিয়েলি ইজি, কেমিস্ট্রি কোয়েশ্চেনও ফেয়ারলি ইজি আমি বলবো। ইংলিশে আসলে তেমন টাফ কিছুই ছিল না, ভয়েস চেঞ্জ দিয়েছিল প্রবাবলি অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিল। দোজ ওয়ার রিয়েলি ইজি, লাইক ফর ইংলিশ প্রফেশনাল স্টুডেন্টস দ্যাট ইজ জাস্ট এ পিস অফ কেক। এরপরে বায়োলজিতে আমি আরেকবার ধরা খাই, বিকজ বায়োলজিতে ওই যে চ্যাপ্টার 9 অফ এসএসসি বায়োলজিতে একটা ফিগার ছিল মানুষের হাড্ডি টাড্ডি কোথায় কী আছে কোনটার নাম কি, মানে আমি আমার নিজের ফোন নাম্বার মুখস্থ রাখতে পারি না। সো হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু মেমোরাইজ অল দ্য নেমস অফ দিস বোনস, মনে নাই, আমার মনে ছিল না। সো কোনো একটা বোনের নাম ছিল যে নট ইভেন ওই বোনটার নাম জানতে চেয়েছে, কোয়েশ্চেন ওয়াজ এই বোনের উপরে না নিচের এরকম কি, এটার নাম কি। আর আরেকটা ছিল এই বোনস থেকেই যে এই একটা বোনসের নাম দাও, এটা মানুষের বডির কোন জায়গায় আছে, আমি দুটার একটাও পারি নাই। সো দ্যাট ওয়াজ অলসো লিটল ডিপ্রেসিং। দেন ফ্লাওয়ারের পার্ট থেকে একটা কোয়েশ্চেন ছিল, আমি প্রবলি ওঠাও পারি নাই বিকজ ভালো যে আমি পারি না অনেস্টলি, অ্যান্ড অ্যাডমিশন তো আরোই না। ফিজিক্সে একটা কোয়েশ্চেন, মানে আমার মনে আছে পুরো কোয়েশ্চেনের মধ্যে দিস ওয়াজ দ্য বেস্ট কোয়েশ্চেন, যে একটা আপেল আছে, আপেলের ম্যাস হচ্ছে 1 কেজি, পৃথিবীর ম্যাস হচ্ছে এত, পৃথিবীর রেডিয়াস এত, আপেলের জন্য, আপেল যদি পড়ে আর কি গাছ থেকে, তাহলে আপেলের জন্য পৃথিবীর অ্যাক্সিলারেশন কত হবে। এই কোশ্চেনটা লাইক সবাই, অলমোস্ট সবাই ভুল করেছিল, বাট খুব কম মানুষ এটা কারেক্ট করতে পেরেছে। এটা আমার মনে আছে ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 3 এর কোনো একটা জায়গায় একটু খুব সুন্দর করে লেখা ছিল যে পৃথিবীর এবং আপেল দুটোই দুটোকে টানবে, সো টেকনিক্যালি দুটোই দুটোর দিকে অ্যাক্সিলারেট করবে, কিন্তু আপেল পৃথিবীর দিকে অ্যাক্সিলারেট করবে লাইক 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পৃথিবীর যে অ্যাক্সিলারেশনটা এটা 1.6 ইন্টু 10 মাইনাস কত জানো 24.926 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। এখন পৃথিবী যে আপেলের দিকে একটু হলেও অ্যাক্সিলারেট করবে, এই কনসেপ্টের উপর থেকে তারা প্রশ্নটা করে, এবং দ্যাট ওয়াজ আ রিয়েলি কনসেপচুয়াল অ্যান্ড গুড কোয়েশ্চেন, অ্যান্ড আমি এটা পেরেছিলাম। এটা পারার পর একটা স্যাটিসফ্যাকশন আছে যে না আমি কঠিন জিনিসটা পেরেছি। ম্যাথসে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোয়েশ্চেন করেছিল, আর কোয়েশ্চেন খুব ইজি, লাইক এটা একটা লাইন, এটা এক্স এক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে, ওয়াই এক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে, অ্যান্ড থিংস লাইক দ্যাট। এরপরে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাই। রাইটিং পার্টে একটা সুন্দর কথা বলা ছিল এবং আমার পছন্দ হয়েছে তাদের ইয়েটা, যে তুমি একটা বাচ্চাকে দেখলাম একটা পুকুরে সে প্লাস্টিক বা ময়লা ফেলছে, তুমি তাকে কি বলবা। খুবই খুবই ওপেন এন্ডেড একটা কোয়েশ্চেন ছিল এবং আমাদের লিখতে দিয়ে দেওয়া হয়েছিল। সেন্টেন্স প্রবলেম মেনশন করেছিল যে 5টাই লিখতে হবে, 5টার বেশি লেখা যাবে না, এরকম কিছু একটা, আই ডোন্ট রিমেম্বার। এবং আমার মনে আছে যে আমি কি করব এই ক্ষেত্রে, আমি ফার্স্টে তাকে আমি অ্যান্সার করেছিলাম যে আমি তাকে বোঝানোর ট্রাই করবো, কি জানো, তাকে খুব জেন্টলি অ্যাড্রেস করবো, দেন তাকে বলবো যে সে যেটা করছে এটা ঠিক না, কেন ঠিক না, এটা হামলি করবো, অ্যান্ড দেন আমি একটা কল টু অ্যাকশন দেবো যেন এটা আমরা না করি, অ্যান্ড দেন লাস্ট টাইম একটা লাইক কোট অ্যান্ড কোট ইনভার্টেড কমা দিয়ে স্টেটমেন্ট লিখি যে হে ইয়াং ম্যান, do you know what are you doing can kill or can take away the life of fishes, and কি জানো আমি খুব সুন্দর করে লিখেছি, আমার মনে নেই। সো কি বলবো তাকে, এই কোয়েশ্চেনের শুরুতে ইনভার্টেড কমা ইউজ করি, লাস্টে ইনভার্টেড কমা ইউজ করি, মাঝখানে কথাগুলো এরকম। আচ্ছা আরেকবার ট্রাই করে রিকল করার যে হেই লিটল বয় অর হেই ইয়াং ম্যান, ডু ইউ নো হোয়াট ইউ ডিড রাইট নাও ক্যান টেক অ্যাওয়ে দ্য লাইফ অফ ফিশেস অ্যান্ড ব্লা ব্লা ব্লা, আমার এরপর এটা মনে নেই। তবে লাইক এটা এমন ছিল যে টিচারের চোখ ক্যাচ করবে, টিচারের চোখ যদি ক্যাচ করে আমার মনে হচ্ছিল আচ্ছা এখানে একটু ফেয়ারলি মার্কস তারা অ্যাওয়ার্ড করতে পারে, আই ওয়াজন্ট শিওর বাট করতে পারে। এটা শেষ করার পর আমি আবার ব্যাক করি, ততক্ষণে মোটামুটি টাইম ওয়াজ ওভার।
বাট আমার মনে হচ্ছিল যে বাংলা কিছু কোয়েশ্চেন পারিনি, বায়োলজি কিছু কোয়েশ্চেন পারিনি, এই জিনিসগুলো অ্যান্সার করা দরকার। বাট আমি আলটিমেটলি ভুল অ্যান্সার লিখে এসেছি, যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু আমি ঠিক অ্যান্সার লিখতে পারিনি বিকজ মনে ছিল না। আমার ক্ষেত্রে আল্লাহ মনে হয় একটা ফেভার করেছিলেন যে অনেকের পরীক্ষার মাঝখানে ভাইবার জন্য তাদের ডেকেছে, সো তাদেরকে কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় নাই। এই ভাইভা যে 5 মিনিটের মতো যায়, ওই 5 মিনিটটা তাদের জাস্ট পরীক্ষা থেকে মাইনাস হয়েছিল। আমার ক্ষেত্রে এটা হয়নি, লাইক আমার পাশের রো পর্যন্ত এই ঘটনা ঘটেছিল, বাট আমার রোতে সিরিয়াল আসতে আসতে পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা যখন শেষ হয়, আই রিমেম্বার আমি কিছুক্ষণ বসেছিলাম, এরপরে আমার ভাইবার সিরিয়াল আসে, সো ভাইবার জন্য ডাকা হয়, আমি যাই। আমাদের আর্থ, যদি আমার পরীক্ষা আর্থে হয়ে থাকে তাহলে আর্থের জাস্ট বাইরে যে করিডোর, ওখানে টেবিল সেট করা হয়েছিল, স্যার ওখানে বসেছিলেন, একজন স্যার আমার ভাইবা নেন। আমি বসি, দেন তিনি আমাকে জিজ্ঞেস করেন কোন স্কুলে পড়েছি, কোথায় থাকি, নটরডেমে পরীক্ষা দিয়েছি কিনা, অ্যান্ড আই লাইক ইয়েস স্যার দিয়েছি। তখন তিনি ইয়ে করেন যে, ও, তিনি আমাকে তখন একটা কোয়েশ্চেন করেন জাস্ট লাইক আউট অফ নোওয়্যার। মানুষ তো আগে জিজ্ঞেস করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এনিথিং লাইক দ্যাট, বাট তিনি ডিরেক্টলি জিজ্ঞেস করেছিলেন যে, মাহির, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন রিসাইটেশন, আবৃত্তি? তখন আমি বলেছিলাম যে স্যার আমি আবৃত্তিতে না, তবে পাবলিক স্পিকিং রিলেটেড, বিকজ আমি জানতাম আমার স্ট্রং পয়েন্ট এইটা, লাইক পাবলিক স্পিকিংয়ে আসলে। সো যেখানে যাই জিজ্ঞেস করুক রিলেটিং টু এক্সট্রা কারিকুলার্স, আমি ঘুরে ফিরে এই জায়গাটাতেই আনবো। আমি তাকে এই জায়গাটাতেই এনেছিলাম, গ্যাস লাইট করেছিলাম। সে যখন জিজ্ঞেস করে আবৃত্তি নিয়ে আছে কিনা, আমি আবৃত্তিকে না বলে ডিরেক্টলি পাবলিক স্পিকিংয়ে আসি, অ্যান্ড দেন আমার নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথাবার্তা বলি। আমি মিউজিকের সাথে রিলেটেড ছিলাম, আমি বাংলাদেশ টেলিভিশনে গান করেছি, এই জিনিসপত্রগুলো তার সামনে প্রেজেন্ট করি উইদিন লাইক আ ভেরি ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম। কত, আমি মেবি 2টা বা 3টা সেন্টেন্স ইউজ করেছিলাম, বাট আমি এগুলো প্রিপেয়ার করে গিয়েছিলাম অবভিয়াসলি, যে কী বলবো, অল্প কথায় বেশি কথা বলা, বেসিক্যালি মাইন্ড গেম। সো এনিওয়েজ, আমি যখন এটা বলি পাবলিক স্পিকিংয়ের, তখন তিনি আমাকে বলে, ইয়েস ইউর ভয়েস ইজ রিয়েলি গুড। সো তিনি একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, ইট ওয়াজ আ গুড সাইন। দেন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমার বাসা কোথায়, আমি বললাম শান্তিনগরে, বিকজ আই থট অ্যাকচুয়াল লোকেশন যদি বলি মালিবাগ, চিনতে নাই পারেন। তো শান্তিনগর বলার পর তিনি বললেন, আচ্ছা মাহির, আমি দোয়া করি না প্রে করি কিছু একটা, যেন যে প্রে করি তোমার যেন এনডিসিতে হয়ে যায়, তাহলে তোমার বাসার জন্য তোমার বাসা থেকে কাছে হবে, আর যদি না হয় তাহলে এখানে এসো, ঠিক আছে তুমি এখন যেতে পারো। অ্যান্ড দ্যাট ওয়াজ ফেয়ারলি দ্য এন্ডিং। ওখানে আমি দেখেন দেন সালাম টালাম দিয়ে জাস্ট নেমে চলে আসি। নেমে এসে পরিচিত অনেকের সাথে দেখা হয়েছিল, কিন্তু তখন আসলে সিচুয়েশন অনুযায়ী তেমনভাবে কারোর সাথে কথা বলা হয়নি। সো আমি বের হয়ে জাস্ট আম্মুর সাথে আবার গাড়িতে করে উঠে, বের হয়ে আম্মুকে নক করি, অ্যান্ড আম্মুকে নক করার পরে আম্মুর সাথে পাশের ওই যে আসাদ গেটের জাস্ট পাশের যে ইয়েটা, ওখানে চায়ের দোকানগুলো ছিল। সো আম্মু বললো, আসো বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে চা খাই। আমরা ওখানে বসে চা খেলাম, বিস্কিট খেলাম, অ্যান্ড দেন তিনি প্রবলি আমার জন্য কিছু চকলেট টাইপের নিয়েছিলেন, চকলেটসগুলো খেলাম। দেন আমার গাড়িতে করে বাসায় চলে আসলাম। আমার মনে আছে বাসায় আসার টাইমে আরেকবার ভিজেছি, বিকজ আবারও গাড়িতে ওঠার আগে বৃষ্টি হচ্ছিল তখন, সো বৃষ্টি গায়ে লাগে, অ্যান্ড এটা নিয়ে টেনশনে ছিলাম যে ঠান্ডা লাগবে কিনা, বিকজ আই হ্যাভ কোল্ড অ্যালার্জি। বাসায় আসার পরে, সেদিন যেহেতু শুক্রবার, সো নামাজের একটা তাড়াহুড়া থাকি। বাসায় আসার পরে মানে আমি কারোর সাথে কথা বলছিলাম না যে কেমন হয়েছে পরীক্ষা, বিকজ আমার মনে হয়েছিল যে এক্সাম অতটা ভালো হয়নি। এখন এসে সেদিন যারা এনডিসিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে বাংলা মিডিয়ামের, আমি তাদের অনেক ফ্রেন্ডকে ফোন করেছিলাম, আমার ফ্রেন্ডকে। সো এক একজন এক এক রকম রিভিউ দিয়েছে, লাইক মিক্সড রিভিউ। প্রথম যাকে ফোন করি সেও এখন এনডিসিতে আছে আমার সাথে, গ্রুপ 1-এ। সো ও আমাকে বলে যে ব্রো, কোয়েশ্চেন ওয়াজ রিয়েলি রিয়েলি টাফ, তবে তোর জন্য মনে হয় ইজি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কত তোলা যাবে, তো সে আমাকে বলেছে যে তুই 80%-এর মতো তুলতে পারবি, আর আমি পারি না এত বেশি। এরপর আরেকজনকে ফোন করি, সে খুবই ভালো স্টুডেন্ট, সেও এখন এনডিসিতে আছে গ্রুপ 3-তে। সে আমাকে বলে যে কোয়েশ্চেন ওয়াজ কাইন্ড টাফ অ্যান্ড স্ট্যান্ডার্ড, অ্যান্ড সে শিওর ছিল না যে আদৌ চান্স পাবে কিনা। এরপরে আমি আরেকজনকে ফোন করি, সেও অ্যাডমিশন টেস্ট দিয়েছিল, অ্যান্ড তার পরীক্ষাটা আনফর্চুনেটলি খুব খারাপ যাওয়ার রিজন হচ্ছে হি ওয়াজন্ট শিওর অ্যাবাউট নেগেটিভ মার্কিং থাকবে কিনা। তো সে ধরে নিয়েছিল নেগেটিভ মার্কিং থাকবে, অ্যান্ড হি ডিডন্ট মার্ক এনি অ্যান্সার দ্যাট হি ওয়াজ কনফিউজড অ্যাবাউট, এবং নেগেটিভ মার্কিং ছিল না। সো অনেকগুলো মার্কস ওখানে নষ্ট হয়েছে। এরপরে তার এক্সাম ওভারঅল খারাপ গিয়েছিল। খারাপ যাওয়ার পরে বেসিক্যালি যেটা হয়েছে, তার এখন এনডিসিতে হয়নি, তার জোসেফেও হয়নি, পড়াশোনা ছিলাম, সে এখন অন্য একটা কলেজে পড়ছে। এটা শোনার পরে আমার তখন মনে হয়েছিল যে কোয়েশ্চেন একটু, মানে জোসেফের থেকে আর কি এনডিসি কোয়েশ্চেন একটু টাফ হচ্ছে, বিকজ খুব ভালো ভালো স্টুডেন্ট যারা, তারা যখন বলছে যে খারাপ হচ্ছে তাদের পরীক্ষা,
এবং আমি কিছু কোয়েশ্চেন শুনেছিলাম, কোয়েশ্চেন শুনে আমার মনে হয়েছিল যে আচ্ছা কোয়েশ্চেনটা আসলেই হয়তো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে। এরপরে সেদিন রাতে আমি আর খুব একটা কিছুই প্রিপেয়ার করিনি, ওই জাস্ট মুখস্থ বিদ্যার কয়েকটা জিনিস দেখেছি, বাংলা বায়োলজিগুলো একটু ওভারলুক করেছি কারণ আমার মনে হয়েছে যে এত মুখস্থ বিদ্যা দিয়ে আসলে কুলায় পারা যাবে না। সেই দিন 8 তারিখের সকালে এক্সপিরিয়েন্স, যেটা আমার ঘুমের কথাটা, যে আমি ঘুমের জন্য এক্সাম দিতে পারছিলাম না, এটা থেকে আই টুক দ্য লেসন অ্যান্ড 8 তারিখ রাতে আমি আগে আগে ঘুমাই যেন পরের দিন নটর ডেমে এক্সামটা ভালো হয় বা সকালে অ্যাটলিস্ট আমি রিফ্রেশ থাকি। সো এনডিসির জন্য সকালে উঠি অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন আবার বৃষ্টি হচ্ছে। সো আবার ইয়েতে করে এনডিসি গেট পর্যন্ত সামহাও পৌঁছানোর পর আমার মনে আছে যে আমাদের সেদিনও গার্জেন ঢুকতে দেয়নি, জাস্ট স্টুডেন্ট ঢুকতে হয়েছিল। সো ঢুকে এখন যেটা আমাদের ফাদার বেঞ্জামিন প্রাঙ্গণ, তখন বাস্কেটবল গ্রাউন্ড বলা হতো বা এখনও আনঅফিসিয়ালি বলি আমরা, ওই প্রাঙ্গণের উপর এখন তো আমাদের শেডটা করেছে কিন্তু তখন শেড ছিল না, সো ইটস লাইক ত্রিপাল টাঙানো এবং তার নিচে আমাদেরকে দাঁড়ানোর জন্য জায়গা দেওয়া হয় সিকোয়েন্স ওয়াইজ। অ্যান্ড এরপরে ওখানে যখন মোটামুটি অনেক স্টুডেন্ট হয়ে যায় তখন তারা আমাদেরকে হ্যারিংটনের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যেতে থাকে বা উপরে যেতে বলে আর কি। এখন আমি জানতাম আমার রুম নাম্বার কত, সো হ্যারিংটনের সিঁড়ি দিয়ে উঠে ফাদার সুশান্ত যে রুমে বসে, যে ফ্লোরে বসেন, সেই ফ্লোরে একবারে ডান দিকের রুমটা, মানে কেমিস্ট্রি ল্যাবের একবার পাশের রুমটা, ওটা ছিল আমার অ্যাডমিশন টেস্টের রুম। সো আমি ওখানে গিয়ে বসি অ্যান্ড ওই মোমেন্টে আমার মনে হচ্ছে জোসেফে আমি ওয়াজ চিল, কারণ আমি জানতাম যে জোসেফ আমার বাসা থেকে অনেক দূরে, সো প্রবলি আমার হলেও এনডিসিতে না হয়ে জোসেফে হলেও আমি এত দূর যাচ্ছি না, সো এখানে না হলে খুব একটা ক্ষতি নাই। কিন্তু এনডিসির দিন আমার মাথার উপর একটু নিজে নিজেকে প্রেশার দিচ্ছিলাম যে সিরিয়াস থাকতে হবে, সিলি মিস্টেক খাওয়া যাবে না, একটু হতে হবে আর কি। এখন রুমে গিয়ে বসি, রুমে গিয়ে আমার বেঞ্চ খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল, যদিও ব্রাদার ছিলেন বাট আমি ব্রাদারকে ডিস্টার্ব করতে চাইনি। সো আমি রুমে গিয়ে আমার বেঞ্চ খুঁজে নিয়ে বসি অ্যান্ড বেঞ্চের উপর পুরোপুরি চক দিয়ে লেখা ছিল। সো চকের কালিটা হয় কি অনেক সময় ওই যে একটু ডিস্টর্টেড হয়ে যায়, সো 9 তারপর 7 এই জিনিসগুলো যেগুলো একটু কমপ্লেক্স ওগুলো দেখতে কষ্ট হচ্ছিল, বাট বসি সামহাউ। দেন আই রিয়েলাইজড আমার জাস্ট সামনের জন, তাকে আমি চিনি না কিন্তু তার সামনের জনকে আমি চিনি, আমার ক্লোজ ফ্রেন্ড, যদিও ওর পড়া এনডিসিতে হয় নাই এবং আমার যে সামনের জন ওর এনডিসিতে হয়েছিল এবং সে এখন আমার গ্রুপেই, সেম গ্রুপে পড়ি আমরা 16-এ। সো কিছুক্ষণ বসে থাকি অ্যান্ড দেন ওই রুমটার একটা ঘটনা ছিল কি, সারা রাত বন্ধ ছিল তো আর বৃষ্টি হচ্ছিল বাইরে, সো বাইরে থেকে এসে রুমে ঢুকে একটু গরম লাগতো। গরম লাগার রিজনটা হচ্ছে বাইরে বাতাসটা ঠান্ডা, ভিতর বাতাসটা সারা রাতে গরম হয়েছে। এই জিনিসটা তখন হয়তো জানালাগুলো খুলে দিলে একটু ভালো হতো, বাট আমি ইয়ে করি না যে আমি উঠে জানালা খুলতে চাই না, আমি জাস্ট বসে আছি, যে সবাই বসে আছে আমি বসে থাকি। এরপর যখন এক্সাম শুরু হবে তার প্রবলি 5 মিনিট বা সামথিং লাইক দ্যাট আগে ক্লাসে টিচার্সরা আসলেন, আমি মনে করতে পারি যে কারা আসছিলেন। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের শরীফ স্যার আসছিলেন, ফিজিক্স ডিপার্টমেন্টের মিয়া মোহাম্মদ সালাউদ্দিন স্যার আসছিলেন এবং বায়োলজি ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর মাকসুদুল আলম স্যার আসছিলেন। এই তিনজন এসেছিলেন। সো শরীফ স্যার একবারে ফার্স্টে ঢুকে যে মাইকটা রাখা ছিল ওই মাইকটা জাস্ট অন করে তিনি কথা বলা শুরু করেন এবং আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য লাইক বেস্ট অ্যাড্রেসেস আই হ্যাভ এভার witnessed in NDC, because Sharif sir, not only this guy is smart, this guy knows how to use and when to use English words particularly, like তিনি বাংলায় কথা বলছেন বাট আমার মনে হচ্ছে আরে আমার তো মনে হয় সেই ইনফরমেশনাল স্টুডেন্ট, যদিও লাইক স্যারের বয়স অনেক বেশি অবভিয়াসলি না, অ্যান্ড তার যেই দাড়ি রাখার স্টাইল বা তার যে চুল, সাদা সাদা চুল দাড়ি, এভরিথিং মিক্সড আপ, লালনের মতো অনেকটা ভাইব, সো দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ রিডিং থিং এবং তার কথাবার্তা ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, একটু আশ্বস্ত করার মতো আর কি। স্যারের কিছু কথা আমি এখন রিকল করতে পারি। স্যার আমাদের বলেছিলেন যে এখানে যারা আছো তারা সবাই এই কলেজে পড়ার যোগ্য, তারা সবাই রিজার্ভ করো এই কলেজে পড়াটা, কিন্তু আমাদের সিট সংখ্যা লিমিটেড বলে বাধ্য হয়ে এরকম একটা অ্যাডমিশন টেস্ট আমাদের অর্গানাইজ করতে হচ্ছে। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড থিং যিনি বলছিলেন। দেন হি সেইড আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে এটা একটা ফেয়ার এক্সাম হতে যাচ্ছে, আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো দিব, তোমরা কোয়েশ্চেন পেয়ে টেবিলের নিচে যেই আমাদের ইংরেজি ডেস্কে তো নিচে একটা জায়গা থাকে রাখার, ওখানে কোয়েশ্চেনটা উল্টা করে রেখে দিবে, কেউ দেখবে না, বিকজ ইটস আ ফেয়ার গেম, আমরা সবাই একসাথে শুরু করবো, আমরা সবাই একসাথে শেষ করব। আর কেউ যদি আনফেয়ার হতে চাও বা কেউ যদি আনফেয়ার হও
প্লিজ ডোন্ট ডু দ্যাট। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সপায়ার করা ছাড়া কোনো ওয়ে থাকবে না। অ্যান্ড এই জিনিসগুলো আসলে খুব স্ট্রিক্টলি বলো তো, সো মানে কাজে লাগে আর কি। এরপর আমার মনে আছে পরীক্ষা শুরু হওয়ার প্রবলি 1 মিনিট আগে আমাদের কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়। কোয়েশ্চেন্স নিয়ে জাস্ট অপোজিট সাইডে আমি ইয়ে করে রেখে দিলাম। এখন আমাদের কোয়েশ্চেন 2 সাইডে প্রিন্ট করা ছিল। সো প্রিন্ট করা থাকায় যেদিকে উল্টায় নিচে রাখি না কেন, আমি তো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তাই না? সো দ্যাট ওয়াজ একটা উইয়ার্ড ফিলিংস। আমি আর কি যেটা ট্রাই করছিলাম টিচারের দিকে তাকায় থাকা, যেন ইভেন যদি উনি আমার দিকে তাকায়ও বাই চান্স, তার জন্য এটা মনে না হয় ভুলেও যে আমি কোয়েশ্চেন দেখছি। আমি সামনের দিকে তাকাইছিলাম এই জন্য। এরপরে ওই যে ইন্ডাস্ট্রি সেই আইকনিক বেলটা দেয়, অ্যান্ড স্যার তখন বলে স্টার্ট এভরিওয়ান। কোয়েশ্চেন আমি বের করি, কোয়েশ্চেন বের করে তখন উপরে কিছু জিনিস লিখতে হয়েছিল যে আমাদের অ্যাডমিশন টেস্টের সিরিয়াল নাম্বার আমার এখনও মনে আছে, মাইন ওয়াজ 30437। তারপরে এসএসসির জিপিএ এবং হায়ার ম্যাথে কত পেয়েছি, হায়ার ম্যাথে গ্রেড কোনটা, এটা আলাদা করে লিখতে হচ্ছিল। সো এই তিনটে জিনিস আমি ফিল আপ করি, নাম লিখতে হচ্ছিল আলাদা করে, তিনটে জিনিস ফিল আপ করি। অ্যান্ড আমার মনে আছে নাম লিখতে বা এই সিরিয়াল নাম্বারটা লিখতে গিয়ে ওই মুহূর্তে আমার হাত কাঁপছিল, বিকজ আই নিউ যে অনেক দিনের এফোর্ট, আবারও ওই 2.5 বছরের এফোর্ট এখন জাস্ট একটা পিস অফ পেপারের উপর ডিপেন্ড করে, এবং নেক্সট 50 মিনিটস। সো ওই যে হয় না রিলেটিভ গ্র্যাভিটি যেটাকে বলে, যে 2.5 বছর 50 মিনিট, 2.5 বছর 50 মিনিট, সো 50 মিনিট 50 মিনিট, এই 50 মিনিট লাগবে, এর জন্য একটু কষ্ট হয়, বাট ফেয়ার, ইট ওয়াজ ফেয়ার। সো এক্সাম শুরু হয়, আমি ফার্স্টে এই জিনিসগুলো ফিল আপ করে ফেলি। দেন আই স্টার্টেড টু গো থ্রু দ্য কোয়েশ্চেন জাস্ট টু দেখার জন্য কী আছে। আমি দেখলাম যে আমাদের 50 মার্কের এক্সামে 40টা এমসিকিউ ছিল, অ্যান্ড 10টা সিকিউ নাই, লাইক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও না, শর্ট কোয়েশ্চেনও না, মাঝামাঝি কিছু একটা, কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু জায়গায় মাঝখানে একটা গ্যাপ করে দিয়ে বলা এই গ্যাপে কী হবে। সো ইট ওয়াজ কাইন্ড অফ আ রিটেন কোয়েশ্চেন, বাট কোনো বড় কিছু ছিল না, বা লাইক বড় ম্যাথ বা সামথিং লাইক দ্যাট। দেন আমি পরীক্ষা শুরু করি, অ্যান্ড হিয়ার কামস অ্যানাদার মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আমার এনটিসি ভাইভা এক্সপিরিয়েন্স, অ্যাডমিশন টেস্ট এক্সপিরিয়েন্স। ডিরেক্টলি আই রিমেম্বার দ্য হোল থিং। এক্সামের শুরুতে আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল ফিজিক্সের, আমার মনে আছে, এবং প্রথম কোয়েশ্চেনটা আমি পারিনি বলতে লাস্টে গিয়ে পেরেছি, লাস্টে গিয়ে আন্দাজে দাগায় হয়ে গেছে, বাট আই ওয়াজন্ট শিওর যে আমার হবে, আই ওয়াজ কনফিউজড। সো ওটা পারিনি, ওটা আমি স্কিপ করি। তখন একটু কনফিডেন্সটা ডাউন হচ্ছিল, কারণ আই রিমেম্বার যে আমাকে 80% তুলতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে গিয়েছিলাম পরীক্ষার হলে। সো যখন মনে হচ্ছে একটা বাদ দিচ্ছি, যেহেতু 50টা কোয়েশ্চেন, সো একটা বাদ দেওয়া মানে আমার 2% চলে যাওয়া। সো একটা বাদ দিচ্ছি, আমার 2% যাচ্ছে, আমি আর সর্বোচ্চ 18% হারাতে পারবো, এরকম একটা ফিলিং কাজ করছিল। সো সেকেন্ড কোয়েশ্চেন, ইট ওয়াজ অলসো অফ ফিজিক্স, বাট এই জিনিসটা একটু সুন্দর ছিল, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, যে একটা বল, কোয়েশ্চেনটা এরকম যে একটা বল উপর থেকে পড়ে, দেন প্রবলেম তার 20% এনার্জি হারে, এরকম সে 4বার করে, ড্রপ করে, বাউন্স করে, দেন 5th টাইমে অথবা 4th টাইমে কোনো একটা সে আর কতটুকু হাইটে উঠবে, প্রথম হাইট যদি এইচ হয়, মানে ইনিশিয়াল হাইট। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড কোয়েশ্চেন, দ্যাট ওয়াজ ইজি, রেশিও দিয়ে ইজিলি করা গিয়েছে, করে ফেলেছি। করার পরে থার্ড কোয়েশ্চেনের প্রবলেম ছিল কেমিস্ট্রি, অ্যান্ড দেন আমার সিকোয়েন্স মনে নেই, তবে কিছু কোয়েশ্চেন্স মনে আছে, কোয়েশ্চেনগুলো ওয়াজ রিয়েলি গুড। ফিজিক্সে আমাদের টাইমে আমার মনে আছে ফিজিক্সে কঠিন কোয়েশ্চেন করেছিল, ম্যাথ ওয়াজ ইজি, কেমিস্ট্রি ওয়াজ রিয়েলি রিয়েলি টাফ, বায়োলজি বাংলা ওয়াজ ইজি, ইংলিশ ওয়াজ টাফ। এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন ডেমোগ্রাফি। সো আমাদের কোয়েশ্চেনে আমি যখন একটা একটা করে অ্যাপ্রোচ করছিলাম কোয়েশ্চেনগুলো, আমার মনে আছে কেমিস্ট্রিতে এখন আমি যে জিনিসগুলো পড়ছি, এই জিনিসগুলোরই একটু লাইটার ভার্সন তখন দিয়ে রেখেছিল তার কোয়েশ্চেনটা। সো বিষয়টা হয়েছিল যে আমি পারছি না, বা আমি এই জিনিস দেখি নাই কখনো, তাই বলে এমন না যে এইচএসসির প্রিপারেশন নিয়ে এইচএসসিতে পরীক্ষা দিতে যেতে হবে, ওটা এসএসসিটাই এনাফ, বাট তারা এই কাজগুলো করে আর কি, লাইক কিছু হায়ার কনসেপ্টস নিয়ে আসে। ওই কোয়েশ্চেনগুলো আমি রেখে দিচ্ছিলাম যে পরে অ্যাপ্রোচ করবো, এবং এভাবে আগাতে আগাতে বাংলা ওয়াজ রিয়েলি ইজি। এখানে ডিরেক্টলি কী ছিল যে কী যেন উপসর্গ থেকে একটা ডিরেক্ট কোয়েশ্চেন আসছিল, যে এটা বোর্ডে আসা কোয়েশ্চেন, এটা আমি টেস্ট পেপারে দেখেছি এবং এটা ডিরেক্টলি আসছে, সো কনফিডেন্স একটা বুস্ট হয়, নাম্বার 1। এরপরে বাংলা থেকে আরেকটা আসছে, শুভা থেকে কিছু একটা, সেটাও অ্যান্সার করতে পেরেছিলাম। ইংলিশের ক্ষেত্রে আই রিমেম্বার ইংলিশে কয়েকটা কোয়েশ্চেন আসছে, পয়েম থেকে একটা, কোন একটা পয়েমের লাইক সামারি জানতে চেয়েছিল, বাট আমার পয়েমটা পড়া ছিল না, মানে পড়া ছিল, বাট আমি পয়েমটার মানে তার একটা লাইন তুলে দিয়েছিল, লাইন তুলে দিয়ে বলে যে এই লাইনটা যে পয়েমে আছে সেই পয়েমের কনটেক্সট কী, ডে ডিডন্ট ইভেন মেনশন দ্য নেম। সো আমি জানতামই না যে এই লাইনটা ওই পয়েমে আছে, বিকজ পয়েম তো আমি মুখস্থ করি নাই অবভিয়াসলি, তো ওটা আমি পারিনি।
দেন একটা কোয়েশ্চেন আসছিল প্রীতিলতা ওয়াদ্দেদার কী খেয়ে সুইসাইড করে। এখানে একটা মজার জিনিস ঘটে যে পটাশিয়াম সায়ানাইড, সেটার অনেকগুলো স্পেলিং দেওয়া ছিল পুরো কোয়েশ্চেনে, এবং আমার মনে আছে ডি নাম্বার অ্যান্সার ওয়াজ কারেক্ট, বাট এ নাম্বার ওয়াজ ভেরি ক্লোজ টু দ্যাট। লাইক প্রত্যেকটা পটাশিয়াম সায়ানাইড যে স্পেলিংগুলো ডিফারেন্ট। আমি এই জিনিসটা প্রথমে স্কিপ করেছিলাম যে আচ্ছা আমি পরে মার্ক করবো, বাট পরে যখন একবার লাস্টের দিকে আমি রান দিতে আসি তখন আমি এটা ভুল মার্ক করেছিলাম। ভুল মার্ক করার পরে আই রিয়েলাইজ যে আচ্ছা আমি মনে হয় একটা মেস আপ করেছি। দেন আমি আবার ঠিকঠাক মার্ক করে দিয়ে আসছি, বাট প্রবলি আমি একটা মার্কস পাইনি। আমার মামা যখন এডিসিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনিও এরকম ইংলিশে কোনো একটা কিছু মেস আপ করেছিলেন, এবং মেস আপ করার পরে আর্টিকেল প্রবলি মেস আপ করার পরে হি রিয়েলাইজ যে একটা মেস আপ হয়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সো এটা হয় না লিগাসি কন্টিনিউস, আমার ক্ষেত্রে লিগাসিটা রিপিট করে প্রবলি। এরপরে ইংলিশে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আন্ডার দ্য ওয়েদার, এটা এই কথাটার মিনিং কি। সো আই নিউ দিস ওয়ান, ফিলিং স্লাইটলি সিক। আরেকটা কি যেন ছিল এরকম ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে, বাট ওটা আমি পারিনি, ওটা আমার মনেও নেই। কেমিস্ট্রিতে একটা কোয়েশ্চেন ছিল যে নিচের কোন সল্টটা অ্যাসিডিক। NaCl ছিল, NaCl আগেই কেটে দিয়েছিলাম বিকজ ওটা হবে না, নিউট্রাল সল্ট। বাট বাকিগুলোর মধ্যে আই ওয়াজ রিয়েলি কনফিউজড। লাস্টে গিয়ে আমি CuCl2 মার্ক করে দিয়েছিলাম, কপার ক্লোরাইড, এবং অ্যান্সারটা কারেক্ট হয়েছিল। সো ইট ওয়াজ গুড। একটা ছিল যে একটা কম্পাউন্ড দেওয়া ছিল অনেক বড়, কম্পাউন্ডের বন্ড কতগুলো আছে, অ্যান্ড ওই জিনিসটা একটু আনফেয়ার কোন সেন্সে যে হাইড্রোজেন বন্ডিংয়ের বিষয় ছিল, যেটা আমরা এসএসসিতে পড়িনি, এইচএসসিতে এসে পড়ছি, বাট ওখানে হাইড্রোজেন বন্ডগুলো কাউন্ট করেই মনে হয় অ্যান্সার করা লাগতো। আমি যেটা করেছিলাম যে অনেক বড় কম্পাউন্ড যেহেতু ইটস লাইক হয় না একটু গেস করা যে আচ্ছা এতর আশেপাশে বন্ড হতে পারে। সো আমি জাস্ট সব থেকে বড়ো যে অ্যান্সারটা ছিল ওটা মার্ক করে দিয়ে আসছিলাম, এবং বাসায় এসে দেখি হ্যাঁ অ্যান্সারটা হয়েছে। সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ লাইক অ্যাটিটিউড ডেভেলপ করে, বিকজ একটা ছিল 10-এর ঘরে বন্ডের সংখ্যা, একটা ছিল 20-এর ঘরে, একটা ছিল 30-এর ঘরে, একটা 60-এর ঘরে। কম্পাউন্ড দেখে আমার মনে হচ্ছে যে এটা 30-এর নিচে হবে না বা 30 পর্যন্ত হবে, এটা আরও অনেক বেশি হবে, এবং যেহেতু 30-এর বেশি একটাই আছে, 60-এর আশেপাশে কিছু একটা, আমি জাস্ট ওটা মার্ক করে দিয়েছি। সো এই অ্যাপটিটিউডগুলো ডেভেলপ করে আমার মনে হয় এনডিসি তারা এইচএসসি কনসেপ্ট থেকে কিছু নিয়েছিল জিনিস, বাট এটা ট্যাকেল করার মতো। সো এটাকে আনফেয়ার বলা যাবে না, এটা কাইন্ড একটা অ্যাপটিটিউড টেস্ট বলা যেতে পারে। উইথ দ্যাট এটা শেষ হয়। বায়োলজিতে আমার মনে আছে খুবই ইজি কোয়েশ্চেন ছিল, লাইক ফ্লাওয়ারের থেকে একটা কী যেন কোয়েশ্চেন ছিল, আমি পেরেছিলাম আমার মনে আছে। অ্যান্ড দেন থেকে কোয়েশ্চেন করেছিল হার্টের রেসপিরেশন রিলেটেড কিছু একটা, রেসপিরেশন না ব্লাড সার্কুলেশন রিলেটেড কিছু একটা। অ্যান্ড এই করে করে মোটামুটি এমসিকিউ পার্টটা শেষ হয়। দেন আমি আর কাউন্ট করি না যে কত হচ্ছে, আমি ডিরেক্টলি রিটেনে জাম্প করি। রিটেন পার্টে এসে আমার মনে আছে যে ইট ওয়াজ কনফিউজিং। কেন? কারণ কিছু ক্ষেত্রে দুটো ব্ল্যাঙ্ক দেওয়া ছিল একটা কোয়েশ্চেনে, কিন্তু অ্যান্সার করার জায়গায় জাস্ট একটা জায়গা ছিল, এবং লাইক স্পেস ওয়াজ ভেরি কনস্ট্রিক্টেড। এতটুকু জায়গায় হাউ এম আই সাপোজ টু রাইট 2 অ্যান্সার্স, তাই না? মানে হাত দিয়ে হয়তো আমি বড় দেখাচ্ছি, বাট আমি যদি একটা পেপার নেই, দেন এইরকম লাইক 2 লাইনের মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকুর মধ্যে অ্যান্সার কথাটা জাস্ট ছোটো করে লেখা, এবং এইটুক জায়গার মধ্যে আমাকে অ্যান্সার দুটো লিখতে হবে। বাট এই মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে 2 লাইন লেখার জায়গা নেই, কমা দিয়ে লেখারও জায়গা ছিল না, বিকজ ওটা একবার কোয়েশ্চেনের লাস্টে এই সাইডে অ্যান্সারের পার্টটা ছিল। সো আমি উপর নিচে করে লিখেছিলাম, কিছু আছে খুবই ছোটো ছোটো করে লিখেছিলাম এই জিনিসগুলো। ফিজিক্সের একটা কোয়েশ্চেন রিটার্নে 2 নাম্বারে ছিল, আই রিমেম্বার। রিটার্নে 10টা কোয়েশ্চেনে 2 নাম্বার কোয়েশ্চেনটা ছিল, এবং এই কোয়েশ্চেনটা ChatGPTও পারে নাই। আমি বাসায় এসে ChatGPT করেছি, ChatGPTও পারে নাই, সো আমিও পারি নাই। কোয়েশ্চেনটা পরে বলছি, আর কীভাবে আমি ট্যাকেল করেছি ওটা পরে বলছি, বাট বাকিটুকু আগে শেষ করি। বায়োলজি থেকে এর মধ্যে কোয়েশ্চেন ছিল যেটা ওই যে বললাম একটু স্পেস নিয়ে কনসেন্ট্রেট হয়েছে, ওটা উপর নিচ করে লিখে শেষ করলাম। ইংলিশ থেকে কোনো রিটার্ন ছিল না। ম্যাথ থেকে একটা 2টা প্রবলেম রিটার্ন ছিল, অ্যান্ড দুটাই ওয়াজ রিয়েলি ইজি, ক্যালকুলেটর সলভ করে দিয়েছি। দেন ফিজিক্স থেকে একটু কোয়েশ্চেন ছিল, ফিজিক্সেও হ্যাঁ সলভ করে দিয়েছি। আর কি আর কিছু তেমন ছিল না। এর মধ্যে দিয়ে রিটেন পার্টটা শেষ হয়। আমি রিটেনে 9টা পেরেছিলাম আউট অফ 10, কারণ ওই একটা যেটা ChatGPTও পারে নাই, ওটা আমিও পারি নাই। কোয়েশ্চেনটা ছিল এরকম যে কিছু ডেটা দেওয়া ছিল, ডেটাগুলো আমার মন নাই, বাট বলা হয়েছিল যে ওই ডেটাগুলো ছিল একটা কাঠের ব্লকের জন্য। এই কাঠের ব্লকটাকে যদি পানিতে ফেলা হয়, দেন না কাঠের ব্লক থেকে পানিতে ফেলা হয়েছে, এরপরে এই রিলেটেড কিছু ডেটা দেওয়া ছিল, অ্যান্ড দেন কোয়েশ্চেন ওয়াজ এটার ডেন্সিটি কত হবে। সো আমি যখন ম্যাথমেটিক্যালি এটা মিলাতে পারি নাই, একবারে লাস্ট লাইক পরীক্ষা যখন প্রবলি 2-3 মিনিট বাকি,
তখন এসে আমি ডিসাইড করলাম যে যেহেতু ম্যাথমেটিক্যালি মিলছে না, সো নাও যেহেতু নেগেটিভ মার্কিংও নাই, একটু রিস্ক নেওয়া যেতেই পারে, আই ক্যান অ্যাফোর্ড সাম রিস্ক। আমি চিন্তা করলাম এটা যদি কাঠের ব্লক হয়, মানে ব্লকটা তো কাঠের, এটা বলেই দিয়েছে, সো যদি ভ্যালুসগুলো ঠিক থাকে, আহ, আর যদি ডেটাগুলো আর কি অবজার্ভড ডেটা থেকেই নেওয়া হয়, তাহলে যে কোনো কাঠের ক্ষেত্রে এভারেজ ডেন্সিটি তো 500ই হবে। মানে কাঠের ডেন্সিটি তো আমরা এসএসসিতে সব জায়গায় 500 দিয়ে কাজ করেছি, রাইট? এভারেজ ডেন্সিটি নিতাম। সো এটা মানে যদি আই হ্যাভ টু গেস আ নাম্বার ফ্রম জিরো মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, সেই ক্ষেত্রে 500টা গেস করা ইজ দ্য মোস্ট সেফ অপশন, কারণ এটা আমরা অনেক কাজ করেছি এবং যদি সব ডেটা ঠিক থাকে কাঠের ডেন্সিটি 500 হবে। সো আমি 500 লিখে দিয়ে আসছিলাম। আমি জানি না আমার হয়েছিল কি না, বা এটা আসলে কেউই জানে না, বাট 500 আমি লিখে দিয়ে আসছিলাম। এই কাজটা করার পরে আমি তখন ফার্স্ট টাইম ক্যালকুলেট করি যে আমার কয় পার্সেন্ট করা হয়েছে, লাইক আমি কয় পার্সেন্ট এস করতে পেরেছি। আই রিমেম্বার আমি অনলি 22 আউট অফ 50, হুইচ ইজ 44% কোয়েশ্চেন এইস করতে পেরেছিলাম উইথ কনফিডেন্স যে আচ্ছা আমি 100% কারেক্ট। যদিও আমার কনফিডেন্সটা ঠিক ছিল না, বিকজ পরে দেখেছিলাম ওর মধ্যে কিছু ভুল ছিল, বাট স্টিল আই ওয়াজ কনফিডেন্ট যে আচ্ছা 40% উপরে কারেক্ট অ্যাটলিস্ট। বাট সমস্যাটা হয় তখন এক্সামের আর বাকি প্রবলি 15 মিনিট, যখন আমি ফার্স্ট কাউন্ট করি আমার মার্কস, অ্যান্ড 40%, উপরে যদি ধরি আমার মার্কস আছে, আমার টার্গেট ছিল 80%। সো আমি টোটাল এক্সাম 50 মিনিটের এক্সামে 35 মিনিট ধরে 44%-এর মতো তুলেছি। অ্যান্ড বাকি আমি যদি 40% ধরি, তাহলে বাকি 40% মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমাকে এখনও করতে হবে উইদিন 15 মিনিটস। সো দ্যাট ওয়াজ আ প্রেশার, এবং ওই মুহূর্তে আমার মনে আছে আমার একটু সাফোকেশন হচ্ছিল, বিকজ আমি আসলে মেনে নিতে পারছিলাম না যে এতটা খারাপ হয়েছে, বিকজ আই ওয়াজ এক্সপেক্টিং ইট টু বি অ্যারাউন্ড 60%, যে আমি 60% তুলে ফেলবো প্রথম আধা ঘন্টায় বা 40 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট। এটা যে 44% হবে অনলি, দ্যাট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তখন আমি পেনটা রেখে দিই হাত থেকে, নিজেকে একটু রিল্যাক্স করি। আমার মনে আছে আমি 5 সেকেন্ডের মতো প্রবলি বসে জাস্ট ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট করছিলাম, নিজেকে রিল্যাক্স করে আই টোল্ড মাইসেলফ আচ্ছা দেখি আর কি করা যায়। এই আচ্ছা দেখি আর কি করা যায় বলে আই পিকড আপ দ্য পেন ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড এরপর আই ওয়াজ লাইক হবে যদি নাই হয় আমি লাস্ট পর্যন্ত ট্রাই করি, অ্যাটলিস্ট সান্ত্বনা থাকবে। আচ্ছা আই পুট ইন দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, এই বলে আমি আবার ট্রাই করা শুরু করি শুরু থেকে। সো যেই জিনিসগুলো আমি কনফিউজ ছিলাম, যে জিনিসগুলো আমি পারতাম না, এইগুলো এবার সব মার্ক করা শুরু করি, যেহেতু ওই যে ইয়ে নাই, নেগেটিভ মার্কিং নাই। সো কনফিউজড ফিজিক্সের একটা কোয়েশ্চেন, আমি হয়তো কনফিউজড, আমি আন্দাজ করতে পারছি এরকম কিছু একটা হবে, মার্ক করে দিই। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে জিনিসগুলো আমি কনফিউজড, মার্ক করে দিই। ইংলিশের ক্ষেত্রে কনফিউজড, মার্ক করে দিই। এভাবে কনফিউজ জিনিসগুলো মার্ক করে করে, এগুলো আসলে কাউন্ট করে লাভ হয় নাই, বাট আমি কাউন্ট করিও নাই লাস্ট ইয়ার, বিকজ আমি তো জানি না আসলে কয় পার্সেন্ট কারেক্ট হয়েছে। সো আমি সব মার্ক করে ফেলি কনফিউজড, এবং যেগুলো জানি না ওগুলো রিটেনে এসে ওই 500 যে ডেন্সিটিগুলো লিখে দিই। এবং বাই দ্যাট টাইম এক্সামে আর প্রবলি 1 মিনিট বাকি ছিল। সো আমার এক্সাম 1 মিনিট আগেই শেষ হয়। ইট ওয়াজ আনএক্সপেক্টেড যে 1 মিনিট আগে শেষ হবে, বাট হয়েছিল। দেন 1 মিনিট আমার মনে আছে আমি আর রিভাইজ দিচ্ছিলাম না, কারণ রিভাইজ দিলে মাথার উপর জাস্ট প্রেশারস বাড়তে থাকবে। আমি পেপারটা রেখে চুপচাপ বসেছিলাম অ্যান্ড চিন্তা করছিলাম যে আমার আসলে পটেনশিয়ালি কতটুকু এক্সপেক্ট করা উচিত এই জায়গাটা থেকে। এক্সামে জাস্ট দুটো ঘটনা এখানে একটু নোট করে রাখি। একটা ছিল আমরা ট্রিগোনোমেট্রিতে কনভার্ট করি না, যে সেক পাইপ এত প্লাই প্লাস এত ইকুয়ালস টু কত থিটা ও সামথিং লাইক দ্যাট। সো ওরকম একটা কিছু ছিল আমাদের, প্রবাবলি সেক 13π/2 প্লাস থিটা ইকুয়ালস টু হোয়াট। এটার অ্যান্সার যেটা হতো প্রবলি মাইনাস কসেক থিটা হতো। আমি এটা ভুল করে আসছিলাম এবং আমি সেক থিটা দিয়ে আসছিলাম, না কি যেন দিয়ে আসছিলাম। এটা রিজন ওয়াজ এই যে থিটা, আমি বেসিক্যালি হাতে সলভ না করে ক্যালকুলেটারে ভ্যালিডিটি চেক করেছি, একটা অ্যাঙ্গেলের ভ্যালু বসানি, আমি জাস্ট অপশনসগুলো চেক করছিলাম। অ্যাঙ্গেলের ভ্যালু আমি বসেছিলাম 45, সাইন 45 কস 45 ইকুয়াল। এই জিনিসটা আমার মাথায় তখন মানে ছিল, অবভিয়াসলি জানতাম, বাট লাইক বসানোর সময় কেন যে 45 বসেছিলাম আই হ্যাভ নো আইডিয়া। সো সাইন 45 আর কস 45 যেহেতু ইকুয়াল, লাস্টে কি মাইনাস কসেক থিটা আর মাইনাস সেক থিটাতে ইকুয়াল হয়ে গেছে 45 ডিগ্রির জন্য। সেক থিটা কসেক থিটা ইকুয়াল, সো মাইনাস কসেক থিটা শুড হ্যাভ বিন দ্য অ্যান্সার, বাট আমি মাইনাস সেক থিটা মার্ক করে এসেছি। এটা আমি বাসায় আসার পরে রিয়েলাইজ করেছিলাম, অ্যান্ড তখন খুব আফসোস লাগছিল। তারপর প্রীতিরত ওয়াদ্দাদের ওই কোয়েশ্চেনটার জন্য খুব আফসোস লাগছিল। অ্যান্ড এই তো আমার জানার মতো লাইক এই জিনিসগুলো ভুল হয়েছিল। আর ওই যে ইংলিশের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওটা আসলে কিছু করার নেই, আমি জানতামই না। সো মার্ক করেছি, হয়ে যাওয়াটা ভাগ্য, না হওয়াটা আসলে কিছু বলার নেই। এভাবে বাসায় আসি। এখন বাসায় আসার পরে
আমার মনে আছে ওই 3টা দিন মনে হয় লাইফের মোস্ট এনজয়েবল 3টা দিন ছিল ইন দিস সেন্স যে আমি লাইক খাবারের টেস্ট পাচ্ছি না, আমার ঘুম ভালো হচ্ছে না, আমার কিছু ভালো লাগছে না, বিকজ ওই যে একটা টেনশন আমাদের 10 তারিখ রাত 11টায় নাকি 11 তারিখ রাত 10টায়, আমার মনে নেই, এরকম টাইমে রেজাল্ট দিয়েছিল, প্রবাবলি 11 তারিখ রাত 10টায়। সো 9 তারিখে এক্সাম দিয়ে 11 তারিখ পর্যন্ত দ্য ওয়েট ফেল্ট লাইক ওয়েটিং টিল ইনফিনিটি। এই 3 দিনের আসলে ঘটনা বললে লাভ নেই, বিকজ এই 3 দিন খুব প্রোডাক্টিভ কিছুই হয় নাই। করছিলাম লাইক প্যাসিভলি কাজ করছিলাম পারফেক্টলি ওয়েতে, বাট আলটিমেটলি মাথার চিন্তাটা ওই জায়গায় জায়গায় ছিল, কী হলো, কী করলাম, হবে কি না। আমি জুবাইর ভাইকে পরীক্ষা দিয়ে এসে নক করেছিলাম যে ভাই এই অবস্থা, পরীক্ষার আগেও নক করেছিলাম। সো পরীক্ষা দিয়ে এসে আমার যত কষ্টের কথা যে আমি এত ইজি জিনিস কী করে ভুল করলাম, অ্যান্ড দেন আমি আমি কী করে মেস আপ করলাম, ভুল জায়গায় এমসিকিউ ফিল আপ করলাম, এই জিনিসগুলো নিয়ে অনেক বড় বড় মেসেজ দিয়েছি ভাইয়াকে। অ্যান্ড ভাইয়াও হি ওয়াজ রিয়েলি কাইন্ড, তার এইচএসসি তখন জাস্ট কেবল শেষ হয়েছে, তিনিও অনেক বড় বড় মেসেজ টাইপ করে করে আমাকে রিপ্লাই দিতেন। ইভেন আমার এখনও মনে হচ্ছে, এটা এখন মনে হচ্ছে একটু বিয়াদবি হয়ে গেছে, যে আমি হয়তো যখন টাইপ করে আর কুলাতে পারছি না, আমি ভয়েস মেসেজ দিয়েছি ভাইয়াকে এবং তিনি স্টিল টাইপ করে রিপ্লাই দিয়েছেন। সো আই স্টিল হ্যাভ আ লট টু লার্ন ফ্রম হিম, দ্যাট গাই। এই এই 3 দিন প্রবলি আমি প্রত্যেক দিন জুবাইর ভাইয়াকে কিছুক্ষণ পরপর নক করেছি, যখন এটা মনে হয়েছে ওটা মনে হয়েছে, সে আমাকে তার লাইফ থেকে এটা বলেছে ওটা বলেছে, তার অ্যাডমিশন টেস্ট এক্সপিরিয়েন্স। দেবাশিস দাকে নক করেছিলাম যে ভাইয়া এরকম হয়েছে, তিনিও বলেন যে আচ্ছা আশা রাখতেই পারো তাহলে। দেন 11 তারিখ রাত 10টায় প্রবলি যখন রেজাল্ট দেওয়ার কথা, 11 তারিখ রাত 10টা পর্যন্ত ওয়েট করা লাগেনি, বিকজ সেদিন বিকালবেলা আমি কোনো একটা কারণে জাস্ট ফেসবুকটা অন করেই দেখি সামনেই এনডিসির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট। সো মানে ওটা কখন মাগরিবের আজান দিচ্ছে, আমি যখন রেজাল্ট দেখছি তখন মাগরিবের আজান দিচ্ছে এই টাইমটাতে। এখন আমি জাস্ট এনডিসির রেজাল্ট দেখে আমার আম্মুর সামনে বসেছিলেন, আমি সোফায় ছিলাম, আম্মু আমার ডেস্কের চেয়ারে ছিলেন। সো আমি ফার্স্ট থিং আই শাউটেড ওয়াজ আম্মু রেজাল্ট দিয়েছে। দেন আমি ফোনটা চার্জ থেকে আনপ্লাগ করে আমার কাছে নিয়ে যাই, অ্যান্ড দেন জুম করে খোঁজা শুরু করি যে আমার রোল কত। ওটা অ্যাসেন্ডিং অর্ডারে ছিল প্রবলি রোল নাম্বারটা। সো ইট ওয়াজ 30437 মাই রোল নাম্বার। আমি খুঁজছি অ্যান্ড দেখলাম ইয়েস, ইংলিশ ভার্সন যেখানে যে বিজ্ঞান ইংলিশ ভার্সন এরকম কিছু একটা লেখা থাকে ওই জায়গাটাই। সো ওই জায়গাটায় ফাইনালি দেওয়া ছিল যে 30437। তো এটা দেখার পরে দেন আই ওয়েন্ট ব্যাক টু দ্য ফার্স্ট পেজ, যেখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছিল যে কী কী করতে হবে। অ্যান্ড এটা দেখার পরে আম্মু ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, সো একটা স্টেপ হয়ে গেছে আর এখন শুধু ভাইবাটা বাকি। আমি ফার্স্ট পেজে যাই, ইনস্ট্রাকশনসগুলো ঠিক মতো পড়ি যে কখন কী করতে হবে। তারা রেজাল্ট রিটার্ন রেজাল্ট যেখানে দিয়েছিল শর্ট লিস্ট, সেই সেই শর্ট লিস্টেই তারা ইয়ে করে, কি বলে এটাকে, রুম নাম্বার, ভাইভার রুম নাম্বারগুলো দিয়ে দেয় যে এই রুম নাম্বারগুলোতে এই স্টুডেন্টরা যাবে বা এই স্টুডেন্টগুলো এই রুম নাম্বারগুলোতে যাবে। অ্যান্ড সো আমি আমার ভাইভার রুম নাম্বার পেয়েছিলাম, ভাইভার জন্য কী কী লাগবে এটা পেয়েছিলাম, এরপরে ভাইভা কবে হবে কখন হবে এটা পেয়েছিলাম। সো তখন থেকে শুরু হলো আমার ভাইভার প্রিপারেশন জার্নি।